আপনার সহকর্মী দেবদূত ঘোষ প্রার্থী হয়েছেন, সূত্রের খবর আমরা জানতে পারছি আপনাকেও ক্যান্ডিডেট করার একটা চেষ্টা করেছিল, হলেন না কেন? নিজেদের সমস্ত কাজকর্ম সামলে সংসদ থেকে মাস গেলে মোটা টাকা মাইনে নেন, যত রকম সুবিধা আছে সেগুলো নেন। তারা আমার কাছে কোনো তারকাই নন। আমার কাছে তারকা হচ্ছে তারা এই যে বামপন্থী ইয়াং ছেলে মেয়েগুলো, যাদের ব্রাইট ক্যারিয়ার আছে, যারা চাইলে ভালো চাকরি বাকরি করতে পারে, তারা চাকরি বাকরি না করে লাল ঝান্ডা ধরছে। এরা স্টার না হলে স্টার কারা? যদি কখনো রাজনীতি করি আমি সবটা দিয়ে করবো, পুরো সময়টা দিয়ে করব। মানে আমি মন্ত্রী হব, আমি এমএলএ হব, আমি সাংসদ হব, সেখান থেকে সব সুবিধা নেব, আর গোটা বছরটা আমি শুটিং করে কাটাবো, নাটক করে কাটাবো, নিজের ব্যবসা করে কাটাবো। নমস্কার, আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল, আমি শিবম। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন বাদশা মৈত্র, যিনি সুজন চক্রবর্তীর মেগা র্যালিতে অংশগ্রহণ করলেন। বাদশাদা রাজনৈতিক মিছিলে এসছেন, নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ এবং এর ব্যাখ্যাও বাদশাদার কাছে আছে। বাদশাদা, ছুটির দিন রাজনৈতিক মিছিল সুজনদা ডেকেছিলেন, এসেছিলেন, কি বুঝলেন এই দমদমে এসে? সামগ্রিকভাবে কি বুঝছেন? দেখো, যেটা মানে রাস্তার দুধারে যে মানুষ দাঁড়িয়ে আছেন, এটা সবাই পার্টি করেন তা তো নয়, কিন্তু তাদের রিয়াকশন এবং বিশেষ করে ইয়াং জেনারেশন, সমস্তই দোকানি, দুধার দিয়ে যত দোকান আছে, যে ছেলেমেয়েরা চাকরি করে কম বয়সী, তাদের যে রিয়াকশন, এটুকু বলতে পারি যে তারা খুব ভালো অবস্থায় নেই। এবার সরকার তো একদিনে পরিবর্তন হয় না। এই যে সময়টা আমরা দাঁড়িয়ে আছি, আজকের এই মিছিলটা দেখে এইটুকু আমার মনে হচ্ছে যে মানুষ একটা চেঞ্জ চাইছে। চেঞ্জ বলতে দেখো, এই যে এত এত ছেলেমেয়ে, ইয়াং ছেলেমেয়ে যারা চাকরি করে, যাদের 12,000 টাকা, 8,000 টাকা, 10,000 টাকা স্যালারি, এদের জীবনের নিরাপত্তা নিয়ে দিল্লির সংসদে কোনোদিন কোনো প্রশ্ন কেউ তুলেছে? না তৃণমূল, না বিজেপি। এত এত যে গিগ ওয়ার্কার, তারা ভবিষ্যৎটা কী, তাদের পরিবার সংসার কি করে চলবে, কেউ প্রশ্ন তুলেছে? তোলেনি। গোটা রাজ্য জুড়ে যে এত সমস্ত কন্ট্রাকচুয়াল জব, চাকরির কনসেপ্টটা পাল্টে গেল। নেতাদের বিপুল সম্পত্তি, গাড়ি বাড়ি, তাদের এই যে হেলিকপ্টার জন্য অ্যাপ্লাই করেছে নেতারা, পলিটিক্যাল ক্যাম্পেনে প্রচুর হেলিকপ্টার লাগবে। অথচ যারা 12 ঘন্টা 10 ঘন্টা চাকরি করছে, কাজ করছে, কন্ট্রাকচুয়াল, একজন শিক্ষক, গেস্ট টিচার, সে 3,000 4,000 টাকা মাইনে পায়। তো দিল্লির সংসদ এখান থেকে যারা গিয়েছেন, তারা একদিনও প্রশ্ন তুলেছেন? তারা সারাক্ষণ লক্ষ্মীর ভাণ্ডারের কন্যাশ্রী গল্প বলে যাচ্ছেন। এটা তো রাজ্যের নির্বাচন নয়, এবং লক্ষ্মীর ভাণ্ডার কোনো আইনি অধিকার হিসেবে তৈরি করেননি। আজকে দিচ্ছেন, কালকে দেবেন না। মানুষকে তো ব্ল্যাকমেল করা হচ্ছে যে আমাকে ভোট না দিলে লক্ষ্মীর ভাণ্ডার দেবো না। আরেকজন ধর্মের ভিত্তিতে রাজনীতি করছেন, মন্দির করছেন, সেটা বড় করে বলছেন। আর মন্দির, ভারতবর্ষের মানুষের বুকে যাদের যা ধর্ম আগেও ছিল, আজকেও আছে, আগামী দিনেও থাকবে, তার জন্য মন্দির করে কাউকে তার ধর্ম পরিচয় নতুন করে তৈরি করে দিতে হবে না। কিন্তু মানুষের পেটে কাজ কি এসছে? আমাদের যারা শ্রমিক, তাদের মাইনে কি, ক টাকা, তাদের ওয়েজেসটা কি, ক টাকা পায় তারা? এই প্রশ্নগুলো দিল্লিতে কেন ওঠে না? কারণ বামপন্থীরা ওখানে প্রায় নেই, সংখ্যায় কম। যখন বামপন্থীরা ছিল, প্রথম ইউপিএ 1 গভর্নমেন্ট, আপনি দেখুন একের পর এক যে আইন পাস হয়েছে, কংগ্রেসের সঙ্গে যে সরকার বামপন্থীদের সমর্থনে চলেছে, একের পর এক আইন তৈরি হয়েছে। কোনো লক্ষ্মীর ভাণ্ডার নয়, ইচ্ছে মতো দান ধ্যান নয়, আইন তৈরি হয়েছে। এটা আমার মনে হচ্ছে মানুষ বুঝতে পারছে যে তারা যদি এই অবস্থায় চলতে দেয়, তাহলে আগামী দিন আরও খারাপ হবে। একটা পরিবর্তন দরকার। এই রাজ্যটা দেশের বাইরে নয়, এই রাজ্যেও সেই পরিবর্তন দরকার। আমার নিজের বিশ্বাস, এই যে স্বতঃস্ফূর্ত যে রিয়াকশন, এটা তারই লক্ষণ। বাদশাদা, রাজনৈতিক তারকারা, মানে রাজনৈতিক প্রেক্ষাপটে তারকারা আসছেন। দেব, মিমি, নুসরাত আগেরবার সাংসদ হয়েছিলেন, 30% অ্যাটেন্ডেন্স নেই সংসদে। এবছরও তারকা প্রার্থী ছড়াছড়ি। তারকারা রাজনীতিতে এসে রাজনীতিটা সমৃদ্ধ হচ্ছে নাকি পিছিয়ে যাচ্ছে বলে আপনার মনে হয়? দেখুন, আমি তারকার সংজ্ঞাটা অন্যভাবে দেখছি। যারা নিজেদের সমস্ত কাজকর্ম সামলে সংসদ থেকে মাস গেলে মোটা টাকা মাইনে নেন, যত রকম সুবিধা আছে সেগুলো নেন, তারা আমার কাছে কোনো তারকাই নন। আমার কাছে তারকা হচ্ছে তারা এই যে বামপন্থী ইয়াং ছেলে মেয়েগুলো, যাদের ব্রাইট ক্যারিয়ার আছে, যারা চাইলে ভালো চাকরি বাকরি করতে পারে, তারা চাকরি বাকরি না করে এই সময় বামপন্থীদের লড়াইতে অংশগ্রহণ করছে, বামপন্থী রাজনীতি করছে, লাল ঝান্ডা ধরছে। এরা স্টার না হলে স্টার কারা? যারা ঘুষের পার্টি, চোরের সব চুরির মানে পাহাড় প্রমাণ, যাদের সম্পত্তি, দুর্নীতি, তার সঙ্গে থেকে যারা নির্বাচনে লড়ছেন, তারা কি স্টার? তাদের কি আলো আছে, কার আলো আছে? স্টার তো তারা যারা নিজের যার মানে কবজির জোরে, বিশ্বাসের জোরে লড়াই করছেন। তো আমার কাছে স্টার যদি বলতে হয় এই নির্বাচনে, এই যে ইয়াং ব্রিগেড বামপন্থীদের, আমার কাছে স্টার তারা। তো এই নির্বাচনটা তারা আলোয় ভরিয়ে দিয়েছে।
আমি মানুষকে বলবো তাদের পাশে থাকুন। এই এই ছেলে মেয়েগুলো যদি সুযোগ পায় এরা দেশকে পাল্টাবে, আর তা যদি না পায় আমাদের প্রত্যেককে এই কনসিকুয়েন্সেস ফেস করতে হবে। আমার বিশ্বাস মানুষেরা ভাববে। বাসাদা, আপনি ব্যক্তিগত কারণে বলেন না, তবু এই প্রশ্নটা করতে হচ্ছে আপনাকে। রচনা ব্যানার্জি প্রার্থী হয়ে একাধিক কথা বলেছেন, হুগলির মানুষ আমাকে পেয়ে লাকি, ধোয়া ধোয়া ধোয়া, শিল্প অনেক এই রাজ্যে। এই কথাগুলোকে কিভাবে রেট করেন আপনি? হ্যাঁ, এটা ঠিকই, কোনো ব্যক্তি সম্পর্কে আমি মন্তব্য করি না। রচনা আমার ব্যক্তিগত পরিচিত। নতুন বছরের শুভেচ্ছা ওকেও। তবে একটাই কথা বলবো, যিনি প্রার্থী হতে গিয়েছেন কোনো কেন্দ্রে, তিনি যদি বলেন যে আমাকে পেয়ে কেন্দ্রের মানুষ খুশি, তাহলে আমি বলবো যে তাকে একটু ভাবতে হবে, এবং তাকে যারা প্রার্থী করেছেন তাদেরও ভাবতে হবে যে কাকে ওই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে। বাসাদা, একজাক নতুন মুখ এবার প্রার্থী হয়েছেন বামেদের সৃজন, দীপশিতা এর আগেও প্রার্থী হয়েছিলেন, তিনি লোকসভা নির্বাচনে নতুন প্রজন্ম রাজনীতিতে আসছেন। এই বিষয়টা আপনার মধ্যে ঠিক কতটা ভালো লাগা সৃষ্টি করছে? এক তো নতুন প্রজন্ম, যাদের পেটে বিদ্যে বুদ্ধি আছে, যারা নতুন করে ভাবতে পারে এবং যাদের অনেস্টি আছে, যারা এই সময় বামপন্থীদের হয়ে লড়াই করছে, তাদের মধ্যে এই অনেস্টিটা আছে। তারা কিছু পাওয়ার জন্য আসেনি। তাই আমার বিশ্বাস আগামী দিনে দেশকে যদি পথ দেখায়, এরাই পথ দেখাবে। এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিজ্ঞাপন দিয়ে রাজ্য এবং কেন্দ্রে যে বিজ্ঞাপনের সরকার চলে, এই বিজ্ঞাপনের খরচটা বাঁচিয়ে গরিব মানুষের হাতে টাকাটা তুলে দেওয়া উচিত। ইয়াং যে ছেলেমেয়েরা আছে তারা নতুন করে রাজ্যকে, দেশকে পথ দেখাবে। আমি বলবো তাদের পাশে থাকুন, তারাই আমাদের আগামী দিনের ভরসা। বাসাদা, আপনি রাজনৈতিক খোঁজখবর ভালো রাখেন। নওশাদ সিদ্দিকীর সঙ্গে জোট ভেঙে যাওয়াটা আপনি কিভাবে দেখেন? এটা কি আপনার কাছে আমি খুব আহত। ওই আমার একটাই বললাম যে কালকে যাকে ভালো বলেছি, বন্ধু বলেছি, আজকে তাকে খারাপ কথা বলবো, সেই মানুষটা আমি নই। আমি শুধু এইটুকুই বলবো যে উনি নিশ্চয়ই জানেন ওনারই সিদ্ধান্তটা আসলে কার হাত শক্ত করলো। উনি মুখে যাই বলুন, উনি মুখে স্বীকার করুন বা না করুন, বিভিন্ন কেন্দ্রে আইএসএফের সিদ্ধান্তটা আসলে কাদের হাত শক্ত করলো সেটা উনি নিজে খুব ভালো করে জানেন, ওটা রাজ্যের মানুষ জানেন। এবং আমার বিশ্বাস আমার মতো রাজ্যের বহু মানুষ এই সিদ্ধান্তে আহত হয়েছেন। দীপশিতা সৃজন, আজকে দেখলাম সায়ন ব্যানার্জি তমলুকে ক্যান্ডিডেট ঘোষণা করেছে আইএসএফ। রাজনৈতিক একটা চাল বলে মনে হচ্ছে আপনার? পরিষ্কার আমি আহত হয়েছে। আমি এই চালাচালি বিষয়টা সত্যি বুঝি না। আমি আবারও বলছি, যাকে বন্ধু বলেছি কালকে, আজকে তাকে অন্যরকম ভাবতে আমার খারাপ লাগে, কষ্ট হয়। আমি আহত, এটাই বলবো। আমি আপনার সহকর্মী দেবদূত ঘোষ প্রার্থী হয়েছেন, সূত্রের খবর আমরা জানতে পারছি আপনাকেও ক্যান্ডিডেট করার একটা চেষ্টা করেছিল, হলেন না কেন? না, আমি আসলে মনে করি রাজনীতি একটা ফুল টাইম জব। যদি কখনো রাজনীতি করি আমি সবটা দিয়ে করব, পুরো সময়টা দিয়ে করব। মানে আমি মন্ত্রী হব, আমি এমএলএ হব, আমি সাংসদ হব, সেখান থেকে সব সুবিধে নেব, আর গোটা বছরটা আমি শুটিং করে কাটাবো, নাটক করে কাটাবো, নিজের ব্যবসা করে কাটাবো। আমি ঠিক রাজনীতিকে ওভাবে দেখি না। যদি কখনো করি, যদি নিজেকে সেই জায়গায় মানসিকভাবে নিয়ে যেতে পারি, আমার যে ভালোবাসার কাজ, আমার অভিনয়, আমার বেড়ানো সব ছেড়ে যদি ফুল টাইম রাজনীতি কখনো করার মতো মানসিকভাবে প্রস্তুতি নিই, তাহলে নিশ্চয়ই ভাববো। এবং আমি মনে করি যে কোনো মানুষ, রাজনীতি সচেতন মানুষ, যদি সত্যি দেশকে পরিবর্তন করতে হয় তাদের এগিয়ে আসা উচিত। যদি সেরকম কখনো আমি মানসিকভাবে প্রস্তুত হই, আমিও এগিয়ে আসবো। দেবদূতদার সঙ্গে কথা হয়েছে প্রচারে, তো অনেকে আপনাকে ডেকেছে নিশ্চয়ই? না, দেবদূত তো আমার বন্ধু। মানে আমি দারুণ খুশি। এরকম একটা মানুষ যদি সংসদে যায়, একটা ইন্ডাস্ট্রি লাভবান হবে, পশ্চিমবঙ্গের মানুষও লাভবান হবে।